আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পরিণতি ও সুশাসন প্রথম পত্রের আইনের ধারণা। গত ক্লাসগুলোতে যে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো ছিল, এগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে আইনের ধারণা, আইন কি এবং আইনের উৎসগুলো কি কি। আইন কি? আইন শব্দটা মেইনলি এসেছে ফার্সি শব্দ থেকে। আইন কিন্তু কোনো বাংলা শব্দ নয়, আইন শব্দটা ফার্সি শব্দ। এই আইন শব্দের অর্থ বিভিন্ন নিয়ম কানুন বা বিধিবিধান। আইন শব্দটির আবার ইংরেজি শব্দ ল। এই কোশ্চিনগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী বা জ্ঞানমূলক কোশ্চিন আসতে পারে যে আইন শব্দটা কোন শব্দ। তোমরা আবার দাগাই দিও না আইন শব্দটা বাংলা শব্দ। আইন শব্দটা কখনোই বাংলা শব্দ না, আইন শব্দটা ফার্সি শব্দ। আবার এই আইন শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে ল। ল শব্দটা আবার এসে ইংরেজি ল্যাটিন টিউটনিক শব্দ লাট থেকে। কি থেকে? দাঁড়া, আইন আইন ফার্সি শব্দ। আইন কি শব্দ? ফার্সি শব্দ। আবার আইন শব্দটা ল। আইন শব্দটা ফার্সি শব্দ, আবার আইন শব্দের ইংরেজি ল। এই ল শব্দটা আবার আসে টিউটনিক শব্দ থেকে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আইন শব্দটা হচ্ছে ফার্সি শব্দ এবং আইন শব্দটা ইংরেজি হচ্ছে ল। আবার ল শব্দটা আসে টিউটনিক শব্দ লাট থেকে। এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে যে ল শব্দটা কোন শব্দ থেকে আসে। এটা শুধু তোমাদের এইচএসসি পরীক্ষায় না, তোমরা যে যখন ভার্সিটিতে এডমিশন দিতে যাবে তখনও কিন্তু তোমাদের এই টাইপেরই কোশ্চিন আসে যে ল। এই কোশ্চিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে ল, ইংরেজি ল শব্দটা কোন শব্দ থেকে আসে। ইংরেজি ল শব্দটা টিউটনিক শব্দ থেকে আসে। ইংরেজি ল শব্দটা টিউটনিক মূল শব্দ লাট থেকে আসে। কোন শব্দ থেকে? ল শব্দটি লাট শব্দ থেকে আসে। এই ল শব্দের আবার অর্থ কি? ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনশীল। যেই জিনিসগুলো স্থির, কখনো কোনোভাবেই পরিবর্তন হয় না। এখানে বোঝাইছে যে আইন পরিবর্তনশীল নয়। যেমন চন্দ্র, সূর্য, দিন, রাত, জোয়ার ভাটা প্রতিনিয়ত হয়। দিন কিন্তু আজকে হচ্ছে বা দিন কালকে দিন হবে না, রাত আজকে হচ্ছে রাত 3 দিন আর হবে না, এমনটা না। জোয়ার ভাটা যেমন প্রতিনিয়ত হয়, যেমন চন্দ্র প্রতিদিন কিন্তু চাঁদ উঠে, সূর্য ওঠে, এগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু স্থির ঘটনা, এগুলা অস্থায়ী না যে চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, দিন হবে না, রাত হবে না। এই ঘটনাগুলো যেমন স্থির এবং অপরিবর্তনীয়, সেরকম আইন কানুনগুলোও কিন্তু এখানে বলা হয়েছে যে অপরিবর্তনীয়। কারণ ল শব্দের অর্থ হচ্ছে স্থির এবং আইনটাও কি স্থির। আইন যে কালকে যে আইনটা ছিল আজকে পরিবর্তন করা হবে, বা আজকের আইনটা পরশুদিন পরিবর্তন করা হবে, গত দিনের আইনটা আজকে পরিবর্তন করা হবে, এমনটা কিন্তু না। আইনটা কি? আইনটা স্থির। তো আইন নিয়ে তোমাদের সমাজ জীবনে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আইন প্রতিষ্ঠিত করা হয়েছে। আইনগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে জনগণ যেন তা সঠিকভাবে মেনে চলে। জনগণের নিরাপত্তার জন্যই কিন্তু আইন প্রতিষ্ঠিত হয়েছে। যদি একটি রাষ্ট্রে আইন প্রতিষ্ঠা করা না হইতো তাহলে জনগণরা তাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাচল করতো এবং শুধু স্বাধীনভাবেই নয়, একটি রাষ্ট্রে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতো। জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য এবং জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য একটি রাষ্ট্রে কিন্তু আইনটা চালু করা হয়েছে। এবং আমি এখন বলবো যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী কিন্তু আইনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছে। যেমন এরিস্টটল বলেছেন যে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। এরিস্টটল কি বলছে? এরিস্টটল কি বলছে? যে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি। ইচ্ছার অভিব্যক্তি কি? যে ইচ্ছার প্রকাশ, যে মানুষের একটা যুক্তিসিদ্ধ যে ইচ্ছা, এই ইচ্ছার প্রকাশটাই হচ্ছে আইন। একটা মানুষ যদি যুক্তিশুদ্ধ ইচ্ছা না করে, যেমন আমার একটা মানুষকে এখন খুন করার ইচ্ছা করলো, ওকে আমার মারার ইচ্ছা করলো, এটা কি কখনো যুক্তিক ইচ্ছা হতে পারে মানুষের? না, কখনো এটা যুক্তিক ইচ্ছা না। একটা যে আমি চাইলেই ওকে মারবো, ওকে আমার ভালো লাগে না, ওকে আমি মারবো, এটা কখনো মানুষের যুক্তিক ইচ্ছা হতে পারে না। যুক্তিক এখানে বলা হয়েছে, এরিস্টটল বলছে যে যুক্তিক ইচ্ছার, মানুষের যে যুক্তিক ইচ্ছাটা আছে, এই ইচ্ছার যে প্রকাশটা, অভিব্যক্তিটা, এটাই হচ্ছে আইন। যে সমাজে মানুষের যে যুক্তিক ইচ্ছাগুলো থাকে, এইটার ভিত্তিতেই কিন্তু ধীরে ধীরে
আদিম কাল থেকে বিভিন্ন প্রচলিত প্রথা থেকেই কিন্তু আইনটা তৈরি হয়েছে। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা দিয়েছে টমাস হবস, জ্যাবোদা এবং অধ্যাপক হল্যান্ড, জন অস্টিন, সবাই কিন্তু একটা সংজ্ঞা দিছে যে আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলা হয়। আইনকে কি বলা হয়? যে আইন সার্বভৌম। সার্বভৌম তোমাদের জানতে হবে যে সার্বভৌম কি। সার্বভৌমটা হচ্ছে একটা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। একটা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাটা কার হাতে থাকে? একটা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাটা কিন্তু সরকারের হাতে থাকে। যখন সরকারের, এটাই বলা হয়েছে যে সার্বভৌম শক্তির আদেশেই আইন, যে সরকারের আদেশেই হবে আইন। রাষ্ট্রের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, যে ঊর্ধ্বতন রাজনৈতিক কর্মকর্তারা, তারা নিম্নতনের প্রতি যে আদেশ নিয়মাবলী বিধান করছে সেটাকেই কিন্তু আইন বলা হয়। তো তোমরা কি পাইলা যে তোমাদের এরকম কিন্তু জ্ঞানমূলক কোশ্চিন আসতে পারে যে যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন, এই কথাটা কে বলছে? এটা কিন্তু বহু নির্বাচনী জ্ঞানমূলক আসতে পারে। এই টাইপের কোশ্চিনগুলাই কিন্তু আসে। তাহলে তোমরা অবশ্যই বলবা যে এটা এরিস্টটল বলছে। এবং আরেকটা আসতে পারে যে আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলা হয়, এটা কে বলছে? তো এটা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বলছে। তোমরা দেখতে পাইলা যে জ্যাবোদা বলছে, আবার কে বলছে? টমাস হবস বলছে, হল্যান্ড বলছে, জন অস্টিন বলছে। এখন টমাস হবস আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করছে যে জনগণের ভবিষ্যৎ কার্যাবলী নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাকেই বলা হয় আইন। যে জনগণের ভবিষ্যৎ কার্যাবলী দ্বারা কি বোঝায়? রাষ্ট্রের কি? রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষটা কার হাতে থাকে? সরকারের হাতে থাকে। রাষ্ট্রের যে বা আইন বিভাগের হাতে থাকে। এই রাষ্ট্রের যে সর্বোচ্চ কর্তৃপক্ষগুলো জনগণের যে ভবিষ্যৎ কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে দেয়। ভবিষ্যৎ কার্যাবলীগুলো কি? যে জনগণ ভবিষ্যতে কি উপায়ে একটি দেশে চলবে, কি নিয়ম কানুন মেনে চলবে, সরকার কিভাবে তাদের আচরণ নিয়ন্ত্রণ করবে, এই বিষয়গুলো যে নিয়ন্ত্রণ করে দেয় রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ জনগণের ভবিষ্যৎ বিষয়গুলো, এটাই কিন্তু আইন। এটা কার মতে আমরা দেখতে পাই? টমাস হবসের মতে। তাহলে তোমাদের এটা কিন্তু বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে যে জনগণের ভবিষ্যৎ কার্যাবলী নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এই কথাটা কে বলছে? এই উক্তিটা কার? তাহলে অবশ্যই এটা কে, কার উক্তি? টমাস হবসের উক্তি। এই সংজ্ঞাগুলো যে তোমাদের বইয়ে আছে তোমরা অবশ্যই এই সংজ্ঞাগুলো মুখস্থ করে নিবে। আর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করছে অধ্যাপক হল্যান্ড। অধ্যাপক হল্যান্ড কি বলছে? যে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণটা নিয়ন্ত্রণ করে। আইন কিন্তু মানুষের ভিতরের আচরণটা নিয়ন্ত্রণ করে না। যেমন মনে মনে তুমি অনেক কিছু চাইতে পারো, মনে মনে তুমি চাইতে পারো ওকে খুন করবা, মনে মনে চাইতে পারো তুমি চুরি করবে, বা মনে মনে তুমি অনেক অন্যায় অপকর্ম কিন্তু করে ফেলতেছো, কিন্তু এটা কিন্তু আইন না। তুমি মনে মনে হাজারটা অন্যায় করো, তোমাকে আসে কেউ ধরবে না, কিন্তু তুমি বাহ্যিক আচরণ তুমি প্রকাশ করতেছো, তোমার যে বাহ্যিক আচরণটা সেটাই কিন্তু আইন। এই কথাটা কে বলছে? অধ্যাপক হল্যান্ড বলছে যে আইন হচ্ছে সেসব নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণটা নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা হল্যান্ডের সংজ্ঞাটা বুঝতে পারছো। তারপরে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী কিন্তু বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। তোমরা এই সংজ্ঞাগুলা মুখস্থ করে নিবে। এবং তাহলে আমরা কি বুঝলাম? আইনটা কি? আইনটা হচ্ছে যেটা মানুষের ভবিষ্যৎ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আবার আইনটা মানুষের যুক্তিযুক্ত ইচ্ছাগুলা। আবার আইন কি? আইনটা হচ্ছে সার্বভৌম শক্তির আদেশ। সার্বভৌম শক্তিটা কি? সার্বভৌম শক্তি তো বলছে যে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা থাকে সরকারের হাতে। সরকার যে বিধিবিধান বা আইনসভা যে বিধিবিধান নিয়ম কানুন জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠিত করবে, সেটাই কিন্তু আইন। তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে আইন কি, আইন কোন কোন শব্দ থেকে আসে। প্রতিটা কোশ্চিন তোমাদের যদি বহু নির্বাচনী আসে, এই কোশ্চিনগুলো কিন্তু আমি ছোটখাটো যে বহু নির্বাচনী কোশ্চিনগুলো বললাম বা জ্ঞানমূলক বললাম, এগুলো তোমাদের বহু নির্বাচনী আসতে পারে। বা অনুধাবনমূলক কোশ্চিন এইভাবে আসতে পারে, যেমন টমাস হবসের সংজ্ঞাটা তোমরা ব্যাখ্যা করো, এগুলো কিন্তু অনুধাবনমূলক কোশ্চিন আসতে পারে। আবার আসতে পারে যে হল্যান্ডের উক্তিটা ব্যাখ্যা করো, এগুলো কিন্তু অনুধাবনমূলক কোশ্চিন আসে। আবার আইন, এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে আইনের উৎসগুলো কি। আইনের উৎস যেগুলো আছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক আসতে পারে। প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতাকে তোমাদের কিন্তু উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রেখে বিভিন্ন পয়েন্ট দিতে হবে। যদি উচ্চতর দক্ষতা প্রয়োগমূলকে তোমরা 7টা বা 8টা দাও, উচ্চতর দক্ষতা উদ্দীপকের সঙ্গে অবশ্যই সাদৃশ্য রেখে 10টা দাও, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তো আইনের উৎস কি? জন অস্টিনের মতে আইনের উৎস কিন্তু একটি। এটাও কিন্তু তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন আসতে পারে যে আইনের উৎস একটি কার মতে? আইনের উৎস একটি কিন্তু জন অস্টিনের মতে। আবার অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস 6টি। এই কোশ্চিনটি প্রায়ই আসে যে আইনের উৎস 6টি কার মতে? আইনের উৎস 6টি অধ্যাপক হল্যান্ডের মতে। আবার জন অস্টিনের মতে আইনের উৎস একটি। আবার ওপেনহাইম কি বলছে? ওপেনহাইমও কিন্তু আইনের উৎস সম্পর্কে একটা মতামত দিছে যে
জনমতকে কিন্তু আইনের উৎস বলা হয়। তো আইনের আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব যে আইনের উৎসগুলো কি কি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন কথা বলছে যে আইনের উৎস, কেউ বলছে একটা, কেউ বলছে আইনের উৎস 6টা, আবার কেউ বলছে যে জনমতকে আইনের উৎস বলা হয়। তো এই আইনের যে উৎসগুলো আছে এগুলো আমি এখন তোমাদের সামনে ব্যাখ্যা করব। আইনের উৎস প্রথা। শুরুতেই আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখতে পাই আইনের উৎসর, সেটা জন হল্যান্ডের মতে সেটা হচ্ছে কি যে আইনের উৎসর শুরুতেই যেটা সেটা হচ্ছে প্রথা। প্রথাটা কি, যে অতীত কাল থেকে বিভিন্ন নিয়ম কানুন মেনে চলে যে নিয়মগুলো আসে অতীত, যেমন সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু মানব সভ্যতার বিবর্তনের ফসল। এই বিবর্তনের এই মানুষের যে বিভিন্ন আচার আচরণ, যে ভালো দিকগুলো, এগুলা থেকেই কিন্তু ধীরে ধীরে অতীতকাল থেকে আইনটা প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা কি দেখতে পাই যে আইনটা একদিনে গড়ে ওঠেনি। আইন হচ্ছে মানুষের বিভিন্ন অভ্যাস, আচার আচরণ, রীতি নীতির সমষ্টি, ধীরে ধীরে যা গড়ে উঠছে। এবং বিভিন্ন প্রথা থেকে, আগে একটা প্রথা প্রচলিত ছিল, সেই প্রথাগুলো থেকে বর্তমানে এখন আইন করা হয়েছে। আগে কিন্তু সেরকম আইন ছিল না একটা রাষ্ট্রে যে আইন মানতেই হবে, এরকম কোনো বিষয় ছিল না। এই ধীরে ধীরে বিভিন্ন যে প্রথা এগুলাই বর্তমানে আইন করা হয়েছে। যেমন চুরি করা, আগে থেকেই মানুষ জানতো যে চুরি করা খারাপ, চুরি করা যাবে না, কিন্তু ধীরে ধীরে যখন আইন তৈরি হইলো তখন আইনে বিধান করা হলো যে চুরি করলে এই শাস্তিগুলো পাওয়া হবে। আইনের মাধ্যমে বিভিন্ন শাস্তির ব্যবস্থা করলো। তো প্রথা কি আইনের উৎস একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথা থেকেই কিন্তু আইন চলে আসে। তারপরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখতে পাই যে ধর্ম, বিভিন্ন ধর্মীয় অনুশাসন এবং ধর্মগ্রন্থ থেকে কিন্তু আইন চলে আসে। ধর্মগ্রন্থ আইনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধর্মীয় বিভিন্ন বিধিবিধানকে কেন্দ্র করেই কিন্তু আইন প্রতিষ্ঠিত হয়। যেমন আমাদের মুসলমান সমাজে বিভিন্ন বিষয় নিয়ে আইন, বিয়ে, মুসলমান সমাজের ধর্ম অনুযায়ী যে বিয়ের বিধানটা রয়েছে, যে কবুল বলতে হয়, এই বিষয়গুলো, মোহরানা দিতে হয়, এই বিষয়গুলোর উপরেই কিন্তু সরকার কি করছে যে আইনটাকে প্রতিষ্ঠিত করছে। আমাদের ইসলাম ধর্মে কিন্তু আছে যে যৌতুক দেওয়া যাবে না। সরকার কিন্তু যৌতুকের উপর বিধি নিষেধ আরোপ করে দিছে যে যৌতুক প্রদান করা যাবে না। এই বিষয়গুলো বিভিন্ন হাদিস, বিভিন্ন কুরআন, বাইবেল, এই বিভিন্ন গ্রন্থগুলো থেকেই কিন্তু আইনের বিভিন্ন বিষয় গ্রহণ করা হয়েছে। আবার উত্তরাধিকার সূত্রে মুসলমান সমাজে কি হয় যে উত্তরাধিকার, বাবার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ পাবে মেয়ে, 2 ভাগ পাবে ছেলে। এই বিষয়গুলোও কিন্তু আমাদের ধর্মগ্রন্থে রয়েছে এবং এই ধর্মগ্রন্থ থেকেই কিন্তু এগুলো ধীরে ধীরে আইন প্রতিষ্ঠিত হয়েছে। আবার ব্লাসফেমি আইন আমাদের বিভিন্ন ব্লাসফেমি আইন, যেটা আমাদের বাংলাদেশে বলা হয় যে ধর্ম অবমাননা আইন। ব্লাসফেমি আইনটা কিন্তু বিভিন্ন উন্নত কান্ট্রিগুলো, যেমন আমেরিকা, কানাডা, বিভিন্ন যে উন্নত কান্ট্রিগুলো আছে, এই উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু ব্লাসফেমি আইনটা আছে। ব্লাসফেমি আইনটা কি, যে অন্যের ধর্ম বা নিজের ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের কুরআন, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো মানে ধর্মকে নিয়ে কেউ কটাক্ষ করে, তাহলে প্রত্যেকটা মানুষের ইগোতে হার্ট করবে, এগুলো প্রত্যেকটা মানুষের অন্তরে গিয়ে লাগবে যে তার ধর্মকে নিয়ে অবমাননা করছে। আর ফলে কি হবে যে একটি দেশে কিন্তু উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, একটা দেশে নৈরাজ্যমূলক আচরণ সৃষ্টি হয়। সেজন্য এই যে ধর্মীয় ব্লাসফেমি আইনের মাধ্যমে এটা আরোপ করা হয়েছে যে ধর্ম অবমাননা কেউ করতে পারবে না। তো ধর্মগ্রন্থ থেকে আমরা কি দেখতে পাই যে বিভিন্ন আইন কারণ নীতি নির্ধারণ চলে আসছে। আর আমরা তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত। প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত। ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত।
বিচারালয়ের সিদ্ধান্তটা কি? একজন বিচারক যখন সিদ্ধান্ত দিতে বসে বা বিচার কার্য সম্পাদন করতে বসে, তখন কিন্তু দেখা যায় যে প্রচলিত যেসব আইন কানুন প্রচলিত রয়েছে সেই আইন কানুনের মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব হচ্ছে না। তখন কি করে, যে প্রয়োজন বোধে আইনের যথার্থতা বিশ্লেষণের জন্যই একজন বিচারক তার প্রজ্ঞা, মেধা, এই বিষয়গুলো বিবেক দিয়ে কিন্তু একটা বিচার কার্য সম্পাদন করে। ইনস্ট্যান্ট একটা বিচারকরা তাদের বিচার কার্য সম্পাদনের জন্য তাদের মেধা থেকে যেই আসে যে এই কাজটা করলে সঠিক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সঠিক আইনের বিচার কার্যটা তাদেরকে দেওয়া হবে, সেই জন্য কিন্তু বিচারকরা কি করে, যখন আইনের প্রথা থেকে বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত আইন থেকে একটা প্রচলিত কোনো কিছু পালন করা হচ্ছে না, তখন কিন্তু বিচারালয়ের সিদ্ধান্ত থেকেই তারা তাদের বিচার কার্য সম্পাদন করে এবং আইন প্রণীত হয়। পরবর্তীতে বিচারক যে রায়টা দেয়, এই বিচারকের রায় থেকে কিন্তু বিভিন্ন আইনগুলা তৈরি হয়, যে বিচারক এই রায়টা দিছে। তো আমরা কি দেখতে পাইলাম, যে বিচারকের ব্যাপকভাবে বিচারকের রায় থেকেও কিন্তু আইন হয়। এই বিষয়টা কিন্তু মার্কিন কয়েকটা বিজ্ঞানী আছে, যেমন কয়েকটা বিচারক মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজেস প্রমুখ বিচারক এভাবে বহু নতুন আইন সৃষ্টি করে। তোমাদের কিন্তু আসতে পারে যে মার্শাল হিউজেস প্রমুখ বিচারক, এগুলো কোন দেশের বিচারক? তাহলে আমরা কি দেখতে পাই যে মার্শাল হিউজেস প্রমুখ এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক। এবং আমরা তারপরে যে আলোচনাটা দেখতে পাই যে বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনাটা কি? বিজ্ঞানসম্মত আলোচনা যে বিভিন্ন লেখক, বিভিন্ন বিচারপতি তারা বিভিন্ন বই লিখছে। বিজ্ঞানসম্মত আলোচনা, বিজ্ঞানসম্মত আলোচনা। বিভিন্ন যে বড় বড় বিচারপতিরা আছে তারা কি করে, যে তারা তাদের মতামত গ্রহণ করে, তারা বিভিন্ন বই লেখে, তারা বিভিন্ন আর্টিকেল লেখে, তাদের বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে তারা অনেক বই লিখে যায়। যখন বিচারকরা তাদের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিচার কার্যের সমাধান করতে পারে না এবং তাদের মেধা প্রজ্ঞা দিয়েও বিচার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু তারা এই যে বিজ্ঞানসম্মত আলোচনা, মানে বড় বড় বিচারকদের যে বিশ্লেষণধর্মী আলোচনাগুলো, সেই আলোচনা থেকেই কিন্তু তারা তাদের সেই গ্রন্থগুলো থেকে, তাদের সেই আর্টিকেলগুলো থেকেই কিন্তু তারা বিচার কার্য পরিচালনা করার চেষ্টা করে। তাহলে আমরা কি পাই, যে বিজ্ঞানসম্মত আলোচনা হচ্ছে আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস। তারপরে যে গুরুত্বপূর্ণ আইনের উৎসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ন্যায় বিচার। পাঁচটা বিচার। ন্যায় বিচার বিষয়টা কি? ন্যায় বিচার কখনো বিচারক তার ন্যায়বোধ থেকে বিচার কার্য সম্পাদন করে। যেমন তোমরা দেখো যে একটা চোর, এ চুরি করতে আসছে বির বাসায়, তো এ চুরি করতে আসে বি কে খুন করতে যাচ্ছে, তো বি এখানে আবার সি দেখতে পায় যে এ বি কে খুন করতে যাচ্ছে, মানে ডাকাতটা একটা লোককে, বাড়িওয়ালাকে খুন করতে যাচ্ছে। সি যখন সেটা দেখতে পায় তখন কিন্তু সে ডাকাতকে খুন করলো। এটা কিন্তু এটা শাস্তি হবে মৃত্যু। একটা লোককে যখন মেরে ফেলা হয়েছে তো এর শাস্তিটা আইনের ক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয় বা মৃত্যু হয়। কিন্তু তখন কি করে বিচারকরা তাদের ন্যায়বোধ থেকে, যে লোকটা যেহেতু তাকে দেখতে পাইছে যে অন্যায় কাজ করতে গিয়ে মারছে, তখন কি হয় যে তার ন্যায়বোধ থেকেই কিন্তু বিচারকরা তাদের রায় প্রদান করে যে এটা তার অন্যায় নয় বা সেই রকম অন্যায় নয়। সেই ন্যায়বোধ থেকেই কিন্তু বিচারকরা তাদের বিচার কার্য সম্পাদন করে নতুন আইনের সৃষ্টি করে। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখতে পাই যে আইন পরিষদ। আইন পরিষদই কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন করে। পরিষদ আইন পরিষদে কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন করে এবং পুরনো আইন সংশোধন করে, নতুন নতুন আইন তৈরি করে। আইন পরিষদ কিন্তু আইনের উৎসের ক্ষেত্রে আইন পরিষদের গুরুত্ব অপরিসীম। আইনের সদস্যরা, আইনসভার সদস্যরা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয় এবং তারা জনগণের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য কোনটি প্রযোজ্য নয়, জনগণের ভালো মন্দ দিকগুলা বিচার করেই তারা কিন্তু নতুন নতুন আইন প্রণয়ন করে এবং পুরানো যেসব আইন ছিল, পুরানো যে
যেসব প্রথা ছিল সেগুলোকে বিলুপ্ত ঘটিয়ে নতুনভাবে জনগণের চাহিদা অনুযায়ী, আধুনিক জনগণের চাহিদা অনুযায়ী তারা কিন্তু তাদের আইনটাকে পরিচালনা করে এবং নতুন নতুন আইন পরিষদের সদস্যরা নতুন নতুন আইন প্রণয়ন করে। তারপরে গুরুত্বপূর্ণ যে আইনের উৎসটা দেখতে পাই সেটা হচ্ছে জনমত। আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনমত। জনমতটা কি, যে জনগণের দ্বারা বিভিন্ন নীতি নির্ধারণ, রীতিনীতি কিন্তু সম্মতি প্রাপ্ত হয়, যে জনগণ এটাকে সম্মতি দিল, সব জনগণই এটাকে সম্মতি দেয় যে একটা রাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত হলে ভালো হয়, এই টাইপের কোনো কিছু। এই বিষয়গুলো থেকেই, বিভিন্ন জনগণের মতামত থেকেই কিন্তু ধীরে ধীরে আইন প্রতিষ্ঠিত হয়। এবং আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে জনগণ নির্বাচিত প্রতিনিধি, যেহেতু আইনসভার সদস্যগণ, তারা জনগণের বিভিন্ন দিক ভাবে, যে জনগণের সুবিধা অসুবিধা, জনগণের জন্য কিভাবে করলে আইন প্রতিষ্ঠিত করলে জনগণের মঙ্গল হয়, এই বিষয়গুলো ভেবেই কিন্তু জনমতের ভিত্তিতে আইনসভার সদস্যরা বিভিন্ন আইন তৈরি করে। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে প্রশাসনিক ঘোষণা। প্রশাসনিক ঘোষণাটা কি? প্রশাসনিক ঘটনা। প্রশাসনিক ঘটনা, প্রশাসন অনেক সময় দেখা যায় যে আইন বিভাগ তাদের সঠিক কার্যক্রমটা পরিচালিত করতে পারতেছে না, তখন কিন্তু প্রশাসনরাই বিভিন্ন আইন তৈরি করে। শাসন বিভাগের কর্মকর্তাদের হাতে আইনসভা তার নির্বাহী ক্ষমতাটা শাসন বিভাগের হাতে অর্পণ করে এবং শাসন বিভাগ সেগুলো আইন পরিচালিত করে। যেমন বর্তমান করোনাকালীন সময়ে কিন্তু বিভিন্ন যে জেলা পরিষদ রয়েছে, জেলা পরিষদের বিভিন্ন দায়িত্ব রয়েছে। জেলা পরিষদ কি করতেছে, যে প্রতিটা মানুষ যেন মাস্ক পরে, বিভিন্ন বিধিবিধান তৈরি করতেছে একটা জেলার জন্য, জেলার উন্নতির জন্য, জেলার ভালোর জন্য বিভিন্ন বিধিবিধান, বিধিনিষেধ তৈরি করতেছে। এই বিধিনিষেধগুলো থেকেই কিন্তু তারা যে বিভিন্ন বিধিনিষেধ তৈরি করতেছে, এগুলাই কিন্তু জনগণের জন্য আইন হয়ে যাচ্ছে। এই আইন না মানলে, অমান্য করলে বিভিন্ন শাস্তির ব্যবস্থা করতেছে। এই জন্য প্রশাসনিক ঘোষণাটাও কিন্তু আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে সংবিধান। 8 নম্বর সংবিধান। যত যে তোমরা এই যে প্রথার আইন, ধর্মের আইন, বিজ্ঞানসম্মত আইন, বিচারালয়ের আইন, প্রতিটা আইন কোথায় বিধিবদ্ধ থাকে? প্রতিটা আইন কিন্তু সংবিধানে বিধিবদ্ধ থাকে। আইনের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসই হচ্ছে সংবিধান। সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা, কাজের পরিধি সংক্রান্ত প্রতিটা বিষয় কিন্তু সংবিধানে উল্লেখ থাকে। জনগণের যে মৌলিক বিষয় মানে জনগণের প্রতিটা চাহিদা, জনগণ কিভাবে চলবে না চলবে, জনগণের আচার আচরণ, প্রতিটা বিষয় কিভাবে জনগণের চলা উচিত। শুরুতেই আমি তোমাদেরকে বলছি যে জনগণের যুক্তিসিদ্ধ ইচ্ছাটাই হচ্ছে আইন, যে জনগণের যে যুক্তিসিদ্ধ ইচ্ছাগুলা, এগুলাই হচ্ছে আইন। এবং সংবিধানে কে এই আইনগুলো প্রণয়ন করে? সংবিধানে এই আইনগুলো প্রণয়ন করে যে একটি রাষ্ট্রের সার্বভৌম শক্তি যাদের হাতে রয়েছে তারা কিন্তু এই আইনগুলো প্রণয়ন করে। তো সার্বভৌম শক্তিটা কিন্তু এই সংবিধানটা প্রণয়ন করে, কিন্তু সার্বভৌম শক্তি রয়েছে সরকারের হাতে। সংবিধান প্রণয়ন করে আইনসভা ও সরকার, ও তারা বিভিন্ন বিষয় খেয়াল রেখে এই আইনগুলো প্রতিষ্ঠিত করে। যত আইন রয়েছে সব কিন্তু আমাদের দেশে যত আইন রয়েছে বা যেই দেশে সংবিধান রয়েছে, প্রতিটা দেশেই কিন্তু তাদের আইনের যত বিধিবিধান নিয়মকানুন রয়েছে সব কিন্তু সংবিধানে বিধিবদ্ধ রয়েছে। তো ঠিক আছে, আজকে আমার আলোচনা এ পর্যন্তই। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আইন কি, আইনের ধারণা ও সংজ্ঞা এবং আইনের উৎস। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আইনের শ্রেণী বিভাগ, নৈতিকতা, স্বাধীনতা ও সাম্য। তো অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর পরবর্তী বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো। আর আমার যদি গত ক্লাসগুলো তোমরা না দেখে থাকো অবশ্যই দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।